রহমানের সাক্ষাৎকার দেখে কেউ আবেগ আপ্লুত হয়েছে, কেউ উচ্ছ্বসিত হয়েছে। অনেকেই বলছে যে রাজনীতিতে আমরা আমিত্বের এক ধরনের চর্চা দেখি, তার সাক্ষাৎকারে সেই জিনিসটি এক বিন্দু পরিমাণও কেউ দেখতে পায়নি। সার্বিকভাবে যদি আপনাকে বিবেচনা করতে বলি বা মূল্যায়ন করতে বলি, কিভাবে করবেন? দেখেন, আমি আগেও বহুবার বলেছি যে উনি তো প্রায় 17 বছর দেশের বাইরে আছেন এবং একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে আছেন। তো থাকার কারণে হোক অথবা অন্য কোনো কারণে হোক অথবা ওনার নিজস্ব চেষ্টার কারণে হোক, ওনার মধ্যে কিন্তু আমি অনেক পরিবর্তন দেখেছি। এটা আমি আগেও একাধিকবার বলেছি, অনেকবার বলেছি। ওনার যখন বিভিন্ন সময় বক্তৃতা শুনেছি, এটা আমি প্রথম বলেছিলাম আমার যদ্দূর মনে পড়ে, ডক্টর জেনারেল ইব্রাহিম যখন ইলেকশনে গেলেন, তখন ওনার সঙ্গে তারেক রহমান সাহেবের একটা ফোন কল কিন্তু আপনার ফাঁস হয়ে গিয়েছিল। এবং ফার্স্ট বোঝা যায় কারা করে। ওই পুরো টেলিফোন কনভারসেশনটা আমি খুব মন দিয়ে শুনেছিলাম। এবং আমি তখনই আমি অনেককে বলেছিলাম, তখন একটা টকশোতে আমি বলেছিলাম, আমি বিশ্বাস লক্ষ্য করলাম এই দীর্ঘ কনভারসেশনে আমি ওনাকে এমন একটা কথা পেলাম না। আমার তো একটা স্বভাব আছে ভাই, যে যা বলে খুঁজি যে কোথায় ধরা যায়। হ্যাঁ, তো আমি ওই কনভারসেশনে আমি একটা কথাও পাইনি যেটার উপর ভিত্তি করে ওনাকে ধরা যায়। এবং এত পরিমিতি বোধ ওনার কথাবার্তা তখন আমি খেয়াল করেছি। এবং আমি বলছি যে না, এই লোকটা আসলে উনি কিন্তু একগাদা অভিযোগ, একগাদা ওনার বিরুদ্ধে আপনার নানা ধরনের স্ক্যান্ডাল নিয়েই কিন্তু উনি দেশ ত্যাগ করছিলেন। এক ধরনের ন্যারেটিভই কিন্তু আমরা বিগত সময় শুনেছি, নানাভাবে তৈরি করা হয়েছে। হয়তো কিছু সত্য আমি জানি না, কিছু তো ছিল। তো আমি বলছিলাম এগুলি নিয়ে গেছেন, কিন্তু ওখানে যে উনি পুরা জিনিসটাই চেঞ্জ করে ফেলাইছেন। এবং ওনার তখন থেকে আমি কিন্তু ওনাকে ফলো করি, যে দেখি কেমন বলে। এবং সর্বশেষ যেটা বিবিসির আমি ইন্টারভিউতে দেখলাম, এবং আমি পার্সোনালি হ্যাপি। আমি মনে করি যে এই ধরনের লোকেরই আসলে আপনার রাষ্ট্র ক্ষমতায় আসা উচিত। আমি মনে করি এই ধরনের, যেমন আমি এক যে কথাটা বললাম, অনেকে বলবে যে আমি তো তাহলে দালালি শুরু করে দিচ্ছি, বলাবলি শুরু হয়ে অনেকে বলছে। কালকে আমি ওনার এটা দেখে আমার একটা ইউটিউবে একটা ভিডিও করেছিলাম, অনেকে বলছে তাহলে এখন দেখেন, লাইন দেন যে কি করতে, কোন পদ পান আপনি। তো সেটা আমি বলে রাখি, এখনই ওনাকেও বলে রাখতেছি, ভাই আমার কোনো পদ লাগবে না, আমি কারো কাছে কোনো পদ চাই না। এবং তারেক রহমান সাহেব যদি এটা শুনেন, ওনাকেও আমি বলছি যে আমাকে প্লিজ, আমার একটাই চাওয়া আপনাদের, যদি আপনারা ক্ষমতায় আসেন আমাকে কথা বলতে দিন, আমি আমার মতো করে কথা বলবো। এটা আমাকে থামায়েন না, তাইলে আপনার কাছে আমার আর কিছু চাওয়া নাই। কিন্তু বর্তমান বাস্তবতা আমরা কি দেখছি মাসুদ কামাল? আপনি যখন বিএনপির প্রশংসা করছেন তখন আপনি বিএনপির দালালি করছেন, আবার আওয়ামী লীগ প্রসঙ্গে যখন কথা বলছেন তখন আপনি স্বৈরাচারের দোষর হয়ে যাচ্ছেন। কারণটা আমি বলি, আমি কিন্তু যারা বলে তাদেরকে দোষ দিই না, এই দেশের একটা বিরাট ক্ষতি করে দিয়ে গেছে আমাদের আগের শাসক শেখ হাসিনা, বিরাট ক্ষতি। এই ক্ষতিটা কেমন জানেন? উনি মানুষের মনটাকে ভাগ করে দিয়ে গেছে। আমাদের এখানে আগে এরকম ছিল না। বিভিন্ন প্রতিদ্বন্দ্বী দল, এই দলের পারিবারিক অনুষ্ঠানে ওই দলের লোক যেত, কিন্তু দল পড়তো দুইটা। আমি অনেক দেখেছি, আমাদের গ্রামে বাড়িতে আমি দেখেছি যে মামা ভাইগনা দুই দল করে, আপন মামা ভাইগনা দুই দল করে, 100 সবার চা খায়। কিন্তু ইলেকশন আমি ছোটবেলায় দেখছি এগুলো কি, চেয়ারম্যান ইলেকশন করছে আমাদের পাশের বাড়ি একজন আমার আত্মীয় ছিল, ভাইগনা আমার আত্মীয় হইতো, ভাইগনা আমার ফুপা হইতো সম্পর্কে। দুই ভাইও কিন্তু একই মতাদর্শে নাই হতে পারে। এখানে তারা একসঙ্গে থাকতো, একসঙ্গে কিন্তু ইলেকশন দুই দল করতো, প্রবলেম তো কিন্তু কোনো ছিল না। কিন্তু এখন যেটা হয়েছে, আমি বলবো গত 15 বছরে জিনিসটা এত শার্প হয়ে গেছে, এর পেছনে অন্য কারণ আছে। সেই কারণের জন্য আবার আওয়ামী লীগ দেয় না, অন্য দেয়, ওগুলো আছে, ওই হিসেবে আমি যাচ্ছি না। কিন্তু আপনি দেশটাকে ভাগ করে দিয়েছেন না ভাই, এখন মানুষের মনটাকে মধ্যে ভাগ করে দিয়েছেন। এখন যে মনটা বিষাই দিয়েছেন আপনি, একদম লোক মনেই করে যে এই দেশটা কেবল আমার, আমি মুক্তিযুদ্ধের পক্ষের লোক, অত ভাগ করে দেশে থাকবে না। আবার এখন দেখি আরেকজন লোক মনে করতেছে ও ফেসিবাদের দোষর হতে ও দেশে থাকবে না। এর মাঝামাঝি যে একটা অবস্থান হতে পারে, সেটা তারেক রহমানের কালকে ইন্টারভিউতে আমার কাছে মনে হয়েছে। দেখেন, ওনার ব্যক্তি জীবন বলেন, ওনার পারিবারিক জীবন বলেন, ওনার রাজনৈতিক জীবন বলেন, সবচেয়ে ক্ষতিগ্রস্ত কে হয়েছে, কার দ্বারা হয়েছে? আওয়ামী লীগ দ্বারা হয়েছে। আওয়ামী লীগ নিয়ে কিন্তু প্রশ্ন করা হয়েছে, ব্যাপারে আপনি কি বললাম, উনি কিন্তু একবারও বলে নাই। যে কথাগুলো উনি বলছেন তার মধ্যে একটা শব্দ আপনি পাবেন না যেটাকে আপনার কাছে প্রতিশোধমূলক মনে হবে। উনি বলছেন যে আইন দেখবে, দেশের প্রচলিত আইন দেখবে। উনি বলে নাই আমরা আইন বানাবো, এটা কিন্তু বলে নাই।
দেশের প্রচলিত যে আইন আছে সে আইন ঠিক করবে, বিচারিক প্রক্রিয়ার কথা বলেছেন, যা হবে তা হবে। এবং কথার মারপ্যাচে প্রতিপক্ষকে ঘায়েল করার যে প্রবণতা আমরা দেখি, ভালো লাগছে সেটাও আমরা দেখিনি। সেই জিনিসটা জানেন, এই জিনিসটা আমি পার্সোনালি পছন্দ করছি। সেটা হলো একটা ন্যারেটিভ কিন্তু এটা তৈরি হয়েছিল যে আওয়ামী লীগ যে খারাপ। কেন খারাপ? আওয়ামী লীগ এই কারণে খারাপ যে গত জুলাই তারা 1,500 লোককে মারছে, শিশুকে পর্যন্ত মারছে, হেলিকপ্টার দিয়ে গুলি করছে। ন্যারেটিভ কিন্তু এই কটাই। কিন্তু আওয়ামী লীগ 36 দিন অপশাসন চালাইছে তা তো না। আওয়ামী লীগের আগের অপশাসন না, এই যে আপনার গোলাম আজম সাহেবের ছেলেকে নিয়ে যে আটকে রাখছে 10 বছর, মীর কাসেম আলী ছেলেকে নিয়ে আটকে রাখছে, ইলিয়াস আলী যে গুম হয়ে গেলেন, এগুলি খারাপ না? এগুলি বিচার হবে না? ইলিয়াস আলীর বাচ্চা, ইলিয়াস আলীর ওয়াইফ তারা এখনো জীবিত আছেন, তারা কি বিচার চাইবেন না? তো ওইগুলি কি অপরাধ না? আমার কাছে যেটা ভালো লাগছে যে তারেক রহমান এই কথাগুলি কিন্তু ওনার আলোচনায় নিয়ে আসছে যে এই অপরাধ তো অপরাধী, সব অপরাধেরই কিন্তু বিচার হওয়া উচিত আমি মনে করি। এখন আমি আরেকটা কথা বলে শেষ করি যে আমি যখন কালকে এইগুলি এই কথাগুলি কালকে আমার একটা অনুষ্ঠানে বলেছিলাম, তো নিচে একজন কমেন্ট করছে, আপনি এইগুলি দেখলেন, আপনি 21 আগস্ট দেখেন না, আপনি 2001 থেকে 2006 পর্যন্ত দেখেন না কি অপশাসন হয়েছে। আমি দেখবো দেখি, কিন্তু ওই প্রসঙ্গ তো এখন আসেনি। যখন ওই প্রসঙ্গ আসবে তখন আমি কথা বলবো, আমার তো কোনো সমস্যা নেই। বাট প্রবলেমটা কি হলো যে আপনি যখনই একজন লোক সম্বন্ধে বলবেন, আমি কি কথা বলছি আপনি এটি আমাকে বিচার করবেন। 3 বছর আগে আমি অন্য প্রসঙ্গে কি বলছিলাম, অন্য প্রসঙ্গে, কিন্তু ওইটা তো এই আলোচনা প্রাসঙ্গিক নয়, এটা মাথায় রাখতে হবে। কিন্তু কাজে ওনাকে যে প্রশ্নগুলি করা হয়েছে, এই প্রশ্নের প্রেক্ষিতে উনি যা যা বলার, যা যা বলেছেন, আমি কিন্তু ওনার সাক্ষাৎকে নিয়ে আলোচনা করতে গেলে এগুলি করব। ওনাকে তো 21 আগস্টে প্রশ্ন করা হয় নাই। কেন করা হয় নাই এটা আমি আবার ওই বিবিসি কে বলি। আমার কিন্তু বিবিসির ইন্টারভিউ, বিবিসির যে ইন্টারভিউ তো 2টা পার্ট থাকে। একটা হলো যারা ইন্টারভিউ নেয়, আগে যিনি দেন, যারা নিয়েছেন তাদের পার্ট কিন্তু আমার পছন্দ হয় নাই কেন আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করি। দেখেন 2 দিন আগে একটা ইন্টারভিউ হয়েছিল ডক্টর ইউনূসের, নিয়েছিলেন মিস্টার মেহেদী হাসান, নিয়েছিলেন তো মেহেদী হাসান সাহেব কিন্তু একসময় বিবিসিতে চাকরি করতেন, তারপর এখান থেকে বেরিয়ে যে আল জাজিরা চাকরি করেছেন, তারপরে এখন নিজে একটা প্রতিষ্ঠান করেছেন। আপনি ভাবেন তো একটু যে ওই মেহেদী হাসান যদি এই দুজনই জায়গায় থাকতো তাহলে উনি কি প্রশ্ন করতেন, এই একটা ভাবনা আপনার। কাজে সেই বিবেচনায় বলবো যে ইন্টারভিউ যারা নিয়েছেন তারা খুব ভালো ইন্টারভিউ নিতে পারেন নাই। আবার উল্টা দিকে ভাবেন ডক্টর ইউনূস কি জবাব দিয়েছেন, ওই মেহেদী হাসানের ওই প্রশ্নের জবাবে যদি তারেক রহমান থাকতেন উনি কি জবাব দিতেন। ডক্টর ইউনূসের জবাব আমার পছন্দ হয় নাই, সরি টু সে, কিছু মনে করেন না, উনি আমাদের এখন সরকার প্রধান, আমার পছন্দ হয় নাই। তো এখন যেমন ডক্টর ইউনূস বলছে যে আমরা কতদিন থাকবো আমাদেরকে নির্ধারণ করে দেয় নাই, কেউ বলছে 5 বছর, 10 বছর, 50 বছর। আরে 50 বছর যে আপনাকে বলবে সে কি বেকুব নাকি? আপনি বয়স 86 বছর, কিন্তু মাসুদ যোগ করা যায়। আমি একটা প্রশ্ন যুক্ত করি, আপনি যেহেতু বলছিলেন যে বিবিসি বাংলা যারা ইন্টারভিউ নিয়েছে সে ইন্টারভিউ নেওয়াটা আপনার পছন্দ হয়নি, যদি আমরা তর্কের খাতিরে ধরে নিই যে আপনার যদি কখনো সুযোগ হয় তারেক রহমানের সাক্ষাৎকার নেয়ার, আপনি কোন কোন প্রশ্নগুলো রাখতে চাইবেন? বললাম তো একটু আগে, যেমন 21 আগস্টের কোনো প্রশ্ন করা হয় নাই তো এই প্রশ্নটা আমি মনে করি, কারণ এটা যে প্রশ্নটা আমি করলাম না, মানে শুনেন আপনি ইন্টারভিউ দিয়ে যাবেন, মাথায় রাখবেন একটা জিনিস, সেই জিনিসটা হলো আমি তো ভাই জানার জন্য পড়াশোনা করছি অনেকদিন। আনফরচুনেটলি একটা কথা বলি, আমার এই ছোট মানুষটার এখন তো বুড়া হয়ে গেছি, 1998-এ আমি কিন্তু খালেদা জিয়ার ইন্টারভিউ নিয়েছি। 1998-এ আমি খালেদা জিয়ার ইন্টারভিউ নিয়েছিলাম, তখন আমি জনকণ্ঠে ছিলাম। জনকণ্ঠ তখন ছিল আওয়ামী লীগের পত্রিকা, ওইখান থেকে আমি খালেদা জিয়ার ইন্টারভিউ নিয়েছিলাম। আমার সঙ্গে আরো 2জন ছিল, কিন্তু আমিও ছিলাম। কাজে ইন্টারভিউ নেওয়ার সময় যে সমস্ত প্রশ্নগুলো ওনারা প্রথম অনেক আইন, অনেক নিয়ম, অনেক যে প্রিন্স ভাই ছিলেন, নজরুল ইসলাম খান ছিলেন, ওনারা বলছেন আগে লিখিত প্রশ্ন পাঠান। আমরা লিখিত প্রশ্ন পাঠাইছিলাম, তবে লিখিত প্রশ্ন এখানে পড়তে দেওয়া ছিল, আমাদেরকে পড়তেছিলাম। পরে আমি বললাম যে আমি এই প্রশ্ন করতে চাই না, আমি প্রশ্নে এই লিখিত প্রশ্নের বাইরে প্রশ্ন করি। খালেদা জিয়া বলছেন বলেন, সবাই হাই হাই করছেন, না জানি কি বল। এবং ওনারা আমি 1.5 ঘন্টা ইন্টারভিউ নিয়েছি, এবং 1.5 ঘন্টা ইন্টারভিউ পরে আমি মাসুদ কেবল তখন আমি বলতে বাধ্য হয়েছি যে আপনি তো ভালো বলেন, তাহলে আপনাকে কেন লিখিত প্রশ্ন চাওয়া হলো? আমি তো চাই নাই। উনি বলছেন আমি তো চাই নাই। পলিটিক্স করে না, তার মধ্যে এই প্রজ্ঞা তৈরি হয়, এটা এমনি এমনি হয় না, হুট করে আসা হয় না। ব্যাংকের এমডি এসে যদি বসে যায় রাষ্ট্র ক্ষমতায়, সে বুঝবে না এটা, কিন্তু একটা প্রক্রিয়ার মধ্যে যে যখন একটা পলিটিক্যাল লিডার যখন তৈরি হয়,
তার মধ্যে প্রজ্ঞাটা তৈরি হয়, সে জানে কিভাবে মিডিয়াকে ফেস করতে হয়, এবং সেটা তারেক রহমান দেখিয়েছেন। লিখিত প্রশ্নের যে প্রক্রিয়ার কথা বলছিল, সেই আনুষ্ঠানিকতা আসলে কেন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এই প্রয়োজনটা আসলে কেন বোধ করেন? আমার মনে হয় না যে এটা জনাব তারেক রহমান কিংবা একটু আগে যেমন বেগম খালেদা জিয়ার কথা মাসুদ ভাই বলছিলেন, তারপর থেকে তিনি কিন্তু বলেছেন যে উনি কিন্তু কোনো লিখিত প্রশ্ন চাননি। আমি নিশ্চিত যে তারেক রহমান সাহেব তার লিখিত প্রশ্ন আগাম তাকে সরবরাহ করতে হবে। দুই পর্বের সাক্ষাৎকার দেখে কি আপনারও মনে হয়েছে যে তারেক রহমানকে কম আক্রমণাত্মক প্রশ্ন করা হয়েছে? আমি মনে করি যে এটি তাদের বিষয়, যারা প্রশ্ন করবেন তারা আক্রমণাত্মক করবে কি করবেন না, উনি তো কাউকে বলে দেননি যে আমি প্রশ্নটা এই পর্যায়ে থাকবেন, আপনি বেশি করতে পারবেন না, এই ভীতির জায়গাটা নেই। কারণ আমি মাসুদ ভাইয়ের কথার সাথে তাল মিলে বলতে চাই যে উনি বলেছেন যে আগামী দিনে আপনি কি চান, এই চাওয়ার ক্ষেত্রে উনি বলেছেন আমি আমার মতো কথা বলতে চাই। সেই কথা বলার স্বাধীনতা পেলে আমি বুঝবো যে সত্যিকার অর্থে ওনার কমিটমেন্ট উনি রক্ষা করেছেন। আমি যতটুকু তাকে দেখেছি বা তার সাথে কাজ করার মাধ্যমে যে অভিজ্ঞতা, এটা আমি মাসুদ ভাইকে অনেকবারই বলেছি যে এটি নিশ্চিত থাকুন যে আগের মতন সেই স্তুতির আসর বা গোপাল ভাঁড়ের রাজসভা আর বাংলাদেশে কখনোই বসবে না, এবং আপনি যে কোনো প্রশ্নই করতে পারেন। যেহেতু আজকের প্রাসঙ্গিকতায় আপনার মতো আমিও বলি 21শে আগস্টের প্রসঙ্গটি আসেনি, তো ফলে সে প্রশ্নের উত্তর দিয়ে আমি হয়তো এই প্রসঙ্গান্তর করব না, হয়তো সুযোগ থাকলে হয়তো বলতাম। তবে আপনার যদি কখনো মনে হয় যে এই প্রশ্নটি তার সামনে করা দরকার, আমি এটি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি যে তিনি কোনো কিছু রাগটাক না করে তার ওই জায়গাতে তার নিজের যা বলবার সেটা উনি খুবই স্পষ্ট প্রাঞ্জল ভাবে আপনাকে উত্তর দেবেন, এটা নিয়ে কোনো সন্দেহ থাকার কোনো কারণ নেই। তো সবকিছু মিলিয়ে আমি মাসুদ ভাইয়ের সাথে অন্তত এই প্রত্যয়ের জায়গাতে থাকতে চাই যে তিনি গতানুগতিক রাজনীতির ধারাটাকে একটু অন্যরকম ভাবে দেখছেন। সেটা একজন হৃদ্য সাংবাদিক হিসেবে মাসুদ ভাইয়েরও তার উপলব্ধি এটা হয়েছে, উনি বুঝেছেন যে তার কাছে ওভারঅল মনে হয়েছে যে প্রশ্ন উত্তর দেওয়ার ক্ষেত্রে তার কোনো জড়তা বা তার ভিতরে আড়ষ্টতা তিনি দেখেননি। তার হয়তো প্রশ্নের মান নিয়ে, তার হয়তো বা প্রশ্নের ধরন নিয়ে তার কিছু প্রশ্ন জিজ্ঞাসা থাকতেই পারে, সেটা হতেই পারে। মাসুদ কামাল, একটা প্রাসঙ্গিক প্রশ্ন এই পর্যায়ে রাখতে চাই। দীর্ঘদিন ধরে যে প্র্যাকটিসের কথা বলছিলেন, স্বৈরাচারী শাসন আমলে তো আমাদের এই প্র্যাকটিসটাও তো হয়ে গিয়েছিল যে বেশ কিছু সাংবাদিক নামধারী যারা ছিল তারা আসলে সাংবাদিকতা কম তেলবাজিটাই বেশি করতেন। তারা স্বাচ্ছন্দ্য বোধ করতেন, তারা ওই ঘটনার মাধ্যমে নিজেরা লাভবান হতেন, এবং তারা যদিও ক্ষতিগ্রস্ত হতেন, আমার পর্যন্ত তারা ক্ষতিগ্রস্ত হতেন, কিন্তু তারা ওটাকে লাভ মনে করতেন। কারণ কে কোনটাকে লাভ মনে করে ক্ষতি মনে করে তার নিজস্ব চিন্তা এবং বিবেকের ব্যাপার। কিন্তু ওনারা তো ক্ষতিগ্রস্ত হয়েছে না আলটিমেটলি, এটা এখন আমরা দেখতেও পাচ্ছি। ওই সাংবাদিকরা এখন কোথায়? নাই তো কোথাও, তাই না? ওটা তারা লাভবান হয় নাই। আমি তখনও প্রশ্ন করেছি, এখনো প্রশ্ন করি, আমি লাভবান হয়েছি আমি মনে করি। কাজে ওইটা অন্য হিসাব। স্তুতি একটা জিনিস হলো, আমি এই কথাটাই বলি বারবার, এই পাবলিক একটু আমি আলাপটা করতেছিলাম যে দেখেন, যখন একজন বাঙালি আমাদের দেশে একজন নাগরিক যখন বিদেশে যায়, তখন ব্যাংকক গেল, এয়ারপোর্ট প্লেন থেকে নামার পর যখন সে ইমিগ্রেশনের দিকে যায়, অগ্রসর হয়, দেখবেন সুন্দর লাইন ধরে কিন্তু নিয়ম মেনে চলছে। আবার এই বাঙালিটা যখন ওই ব্যাংকক থেকে যখন ঢাকায় ফিরে আসে, প্লেন থেকে নামার পরে কিন্তু হুড়াহুড়ি করে ইমিগ্রেশনে যায়, এবং মানে টানাটানি বেল্টের মধ্যে যে একটা হুড়াহুড়ি, সবাই বেল্টের মাথায় চলে যায়, কি একটা করতেছে। কিন্তু ওই বাঙালি তো, তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা কিন্তু অনেক সময় পরিবেশের মধ্যে হয়, পরিবেশ আপনাকে বাধ্য করে। আমরা যখন দেখি যে আমার যিনি গৃহকর্তা, মনে করেন একজন বাসার তার 5-6 জন ছেলে মেয়ে আছে, গৃহকর্তা প্রতিদিন রাতের বেলা মদ টদ খেয়ে মাতাল হয়ে ঘরে ফিরে, একদিন সে দেখলো তার 8ম শ্রেণীর পড়ুয়া ছাত্র, তার ছেলে সিগারেট খাচ্ছে। তার কি নৈতিক অধিকার থাকবে তাকে শাসন করার? থাকবে না তো। সে তো প্রতিদিন এই কাজটা করতেছে, এবং এর বড় কাজটা করতেছে। তো হিসাবটা এরকম হয়, যখন আমরা দেখি আমাদের শীর্ষ পর্যায়ের ব্যক্তি, প্রশাসনে বলেন, রাষ্ট্রে বলেন, তারা একটার পর একটা অন্যায় করতেছে। শেখ হাসিনা কি বলেছিল? তার ঢাকা শহরে মেয়র কি বলেছিল এই চিফ জাস্টিস নিয়ে? একজন চিফ জাস্টিসকে নামিয়ে দিয়েছি। এটা যখন উনি বলেন, তখন ওনার ভাই, ওনার ভাইয়ের বউ, তারা সবাইকে নামায় দেয়। আবার শেখ হাসিনা যখন বলে যে আমি বিদ্যুৎ দিয়েছি, আমি বিদ্যুতের সুইচ অফ করে দেবো, বিদ্যুৎ বেশি বাড়াবাড়ি করে, তো এটা কোনো বাবার টাকায় করছে নাকি রে ভাই? আমার টাকায় করছে, সুইচ অফ করে দেবো। তো এগুলো এই যে অধ্যত্ত গুলি, এগুলো যখন হয়, উনি যখন মনে করেন আপনার 111-এর সময় 2 নেত্রীর বিরুদ্ধে অনেক মামলা হয়েছে, 111 গভর্নমেন্ট করছে, উনি ক্ষমতা আসার পর নিজেদের সব মামলা উঠাই নিল। খালেদা জিয়ার একটা মামলা উঠাইলো না, ওই মামলায় তারা জেল ঢুকাইলো তো ভাই। তো এক বাজারে যখন 2 ভাও চলে আসে, তখন কিন্তু বাজারে যিনি কর্তা তার উপর মানুষের আস্থা থাকে না। আমরা এবার কি দেখলাম, ডক্টর ইউনূস ক্ষমতা আসার পর কি করলেন? নির্ভয়া দেশে নিজে সব দিলে মামলা উঠাই নিলেন। কেন উঠাই নিলেন?
আগে সরকার তারপরে অন্যায় করছিল, বিচারের নামে প্রহসন হচ্ছিল, তো আপনি বিচারটাই করতেন। বিচারিক সিস্টেমে আপনি প্রমাণিত হইতো আপনি অন্যায় করছেন কি করছেন না, আপনি উঠাই দিলেন কেন? তারপরে আপনার মনে হয়েছে যে আপনি অন্যায় করেন নাই। যে পৃথিবীতে আপনি যদি একদম লোক একটি চোর ওই যে হাতে না তো ধরা পড়েন, সে তো মনে করে সে অন্যায় করে নাই, তাহলে ওটা কি হলো? বিচারে যেতে হবে, উনি বিচারে গেলেন না। এখন যে কারণে কি হচ্ছে, উনি যখন এই কাজটা করলেন তখন অন্য অন্য তো ওনার যারা উপদেষ্টা আছে তারাও আগাম দিয়ে নামলো এই কারণে। এবং নামার ফলে এখন একজন উপদেষ্টা, যে সাবেক উপদেষ্টা, সে নিজেই বলতেছে যে এরা দুর্নীতি করছে, উনি নিজেই বলতেছে এরা সেফ এক্সিট খুঁজতেছে, যে নাকি এগুলো দেখে আসছে, যে তার সঙ্গে ছিল এক সময়। সে তো বলতেছে রে ভাই, আমরা বলে বাদ দেন, আমি হলাম সমালোচক, আমি হলাম নিন্দাকারী, আমার বাদ দেন। তো উনি তো বলতেছে ভাই, তার মানেটা কি? এরা কোথায় সাহসটা পেল? যদি ওই শীর্ষ ব্যক্তি দেখতেন যে উনি স্ট্রং, উনি বলেন যে না আমার নামে যা আছে। দেখেন আমি এই জায়গায় পার্থক্যটা বলি, তারেক রহমানকে জিজ্ঞাসা করছে না যে আপনাদের প্রধানমন্ত্রী কে হবে? বলছে তো মানে আমারই তো হওয়ার সম্ভাবনা, এটা বলতে কেউ মনে করতো, কেউ কিছু মনে করতো না। ইন্ডিয়াতে ওইটা আছে, কিন্তু ইন্ডিয়াতে কিন্তু একটা প্রাইম মিনিস্টার কি হবে মুখটাকে তারা সামনে নিয়ে আসে যে সে আমাদের প্রাইম মিনিস্টার হবে, বলে তো উনি বলতে পারতো। বললে আসলে উনি কি বলছে, আমার দল ঠিক করবে। উনি কিন্তু বলছে যে দল জিতবে কিনা এটা জনগণ ঠিক করবে, এবং যদি জেতেন তাহলে কে প্রাইম মিনিস্টার হবে এটা দল ঠিক করবে। এটা কি ভাই? কিন্তু তারেক রহমানকে প্রশ্ন করা হয়েছে, সেখানেও তিনি কিন্তু খুব সুন্দরভাবে জবাব দিয়েছেন। সে আলোচনায় ফিরবো, বিরতি থেকে ফিরছি। দেশ সাম্প্রতিকের এই প্রজেক্টটা বিরতি দিচ্ছে, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, দেখছেন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। যেটা মাসুদ কামাল, ছোট্ট করে শুনতে চাই, যেমনটি প্রশ্ন করা হয়েছিল সংবাদ মাধ্যমের স্বাধীনতা বা মত প্রকাশের স্বাধীনতা সীমাবদ্ধ করে এ ধরনের আইনগুলো বাতিল করবেন কিনা। জবাবে তারেক রহমান যেমনটি বলেছে, আমরা সকলে মিলে বসবো, আলোচনা করব, কালো আইন যা যা আছে আস্তে আস্তে ঠিক করব। গণমাধ্যমের স্বাধীনতা কিংবা সংবাদপত্রের স্বাধীনতার ক্ষেত্রে আমরা পরিষ্কার বার্তা পেলাম কি না? শুনেন, আমি না মাঝে মাঝে কিছু কথা বলি যে মানুষের অনেক সময় শীর্ষ রাজনীতিবিদ যারা থাকে তাদের কিছু সদিচ্ছা থাকে, এই সদিচ্ছাটা তার সঙ্গে যারা থাকেন এরা মেরে ফেলে, একদম ধ্বংস করে দেয়। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, বাংলাদেশের সাংবাদিকদের আমি যদি প্রথমত আপনি কি বলবেন, ঠিক আছে আপনি সংবাদপত্র নিয়ে মিডিয়া নিয়ে কিছু কাজ করবেন, কিছু মানে নতুন কিছু ধারণা আপনি বাস্তবায়ন করতে চান, ওকে, তাহলে আপনি সাংবাদিকদের নিয়ে বসেন। যেই না বলা আপনি সাংবাদিকদের নিয়ে বসেন, সাংবাদিক কারা? আওয়ামী লীগ আমলে যারা সাংবাদিক ছিল, বিএনপি আমলে কিন্তু এই সাংবাদিক একটা পাবেন না, তারা সব কিন্তু কর্নার হয়ে যাবে। তখন বিএনপির কিছু সাংবাদিক আসে যাবে, এরা হলো মূল সাংবাদিক, আর কোন সাংবাদিক নাই কিন্তু। আর মাঝখানে যারা আওয়ামী লীগেও নাই, বিএনপিও নাই, মানে আমাদের মতো হতভাগা যারা আছে, আমাদের কিন্তু কেউ নাই, আমরা কোথাও নাই, আমরা কিচ্ছু বুঝি না, সব ওনারা বুঝে। তো এখন সমস্যাটা যেটা হবে, উনি যেই মাত্র বলবেন যে আমি গণমাধ্যম নিয়ে একটা কিছু করতে চাই, সাংবাদিকদের ডাকেন, ওনার যারা অনুচর আছেন যাদের ডাকার দায়িত্ব দিবেন, ওনারা করবেন কি ওই সাংবাদিক গুলিকে ডাকবেন যা নাকি হ্যাঁ ভাই, ঠিক ভাই, ইয়েস স্যার, যা বলেছেন স্যার, এরকম আগে কখনো হয় নাই স্যার, এইগুলি বলা লোকগুলি নিয়ে হাজির করবে এবং তারা এখানে বলবে, তারা তাদের মতো করে করবে, যেটা এখন হচ্ছে। এখন আপনি ঢাকা শহরে যতগুলি পত্রিকায় যাবেন, যতগুলি মিডিয়ায় যাবেন, সবগুলি মিডিয়ার টপ পজিশনে কারা বসে আছে? 1 বছর আগে 2 বছর আগে কোথায় ছিল? হঠাৎ করে সবাই সাংবাদিক হয়ে গেল, বাদ বাকি সব আউট হয়ে গেল না তো। এই যে বসুন্ধরা গ্রুপ, একে রক্ষা করার দায়িত্ব কে গেছে? এই সাংবাদিকরা গেছে, এই সাংবাদিকরা গেছে। কি কারণে গেছে? আমি তারেক রহমান সাহেবের ঘনিষ্ঠ, এই জন্য তার এখানে জায়গা হচ্ছে, আমি ওনাকে ম্যানেজ করতে পারবো, এই জন্য ওনার জায়গা হয়েছে, এখানে গেছে। তো এই যখন যাবে, তখন যখন সাংবাদিকদের ভূমিকা থাকবে, তখন ওখানে কিছু হবে না। উনি চাইবেন কিন্তু পারবেন না, এটা প্রচলিত ধারে মাসুদ কামাল ভাইয়ের অভিজ্ঞতাটা কিন্তু এরকমই বাংলাদেশে ইতিপূর্বে ঘটনাগুলো ঘটেছে। তবে আমি অন্তত এই যে কথাটা উনি কথাও বলছেন, হ্যাঁ হ্যাঁ এরকমই ছিল, এই নিকটবর্তী আরো সবচেয়ে কদর্যতম উদাহরণ আমাদের সৃষ্টি করেছে। তবে মাসুদ কামাল ভাইকে আমি অন্তত এই নিশ্চয়তাটা দিতে চাই যে তিনি যখন সাংবাদিকদের সাথে নিয়ে বসতে চান, তখন মাসুদ কামালদের মতন যারা কোনো পক্ষে নেই
একটা নিরপেক্ষ জায়গাতে আছেন বা যেটাই থাকুক, তার তো মতাদর্শ একটা থাকতেই পারে, তারাও যেন সেই আলোচনায় কিছু বলার সুযোগ পান, সে ব্যাপারে অন্তত আমার পক্ষ থেকে ব্যক্তিগত সচেষ্টতা থাকবে। এবং আমি না থাকলেও যারা থাকবেন তারা যেন এই দায়িত্বটি পালন করেন, সেটা এই বার্তাটিও তার কাছে আমরা নিশ্চয়ই পৌঁছে দেবো, যে এই বিবেচনার ক্ষেত্রে যেন কোনো দলীয় পক্ষপাতিত্ব না থাকে। দলীয় পক্ষপাতিত্ব থাকার কোনো প্রশ্নই ওঠে না, কারণ তিনি যে আপনার এই 31 দফা যে রাষ্ট্র কাঠামো মেরামতের যে কাজগুলো করেছেন, যেখানে মিডিয়া সংক্রান্ত ব্যাপারেও তার পরিকল্পনার কথা আছে, মিডিয়া কমিশন এবং অন্যান্য কালাকানুনগুলো সরিয়ে নেওয়ার যে প্রতিশ্রুতি সেখানে আছে, সেটা তৈরি করতে হতে উনি অন্য রাজনৈতিক দলের পরামর্শ নিয়েছেন। সেক্ষেত্রে কিন্তু পুরোপুরি ভাবে এটা বিএনপির একক কৃতিত্বের জায়গায় সেটা উনি কখনোই বলেননি। বলেছেন যে আমরা সমমনা দলগুলো মিলে কিন্তু 31 দফা প্রণয়ন করেছি। এবং বেশ কিছুদিন ধরেই তো আমরা দেখছি কামাল তারেক রহমানের বক্তব্যের মধ্য দিয়ে যে বিষয়টি উঠে এসেছে যে ভারত যদি স্বৈরাচারকে আশ্রয় দিয়ে দেশের মানুষের বিরাগ ভাজন হয়, আমাদের কিছু করার নেই। সে সঙ্গে আরো দুটি প্রসঙ্গ তিনি তুলে ধরেছেন, যেমনটি অধ্যাপক ডক্টর মহিউদ্দিন আলমগীর পাভেল বলছিল। তাহলে সম্পর্কের টানাপোড়েনের অবসান হবে এমনটা ধরে নিতে পারি কি আমরা? আমি মনে করি হবে। দেখেন, ভারতের আমি একাধিক ব্যক্তির বক্তব্য শুনেছি বিভিন্ন সময়ে, তারা একটা কথা খুব কমন সবাই বলেছে যে দেশে নির্বাচিত সরকার আসলে, এক রাজনৈতিক সরকার আসলে সম্পর্ক স্বাভাবিক হবে। এটা আমার কাছে মনে হয়, এবং আমার কাছে এটা এই কারণেই মনে হয় যে ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার পরেই এমন কিছু কথা বলেছেন যেটা নাকি ভারত পছন্দ করেন নাই। ডক্টর ইউনূস যে কথাগুলি বলেছেন আমি কিন্তু সেই কথাগুলির পক্ষে। ডক্টর ইউনূসের সব কথার বিপক্ষে কিন্তু আমি না। উনি যে কথাগুলি বলেছেন ওই সময়, যে ওনাদের কথাগুলো আমার কাছে মনে হয়েছে ওগুলি বাংলাদেশের একজন যিনি দায়িত্বে থাকবেন তার এই কথাগুলি বলা উচিত, যে আমি আপনার কাছে নতজানু থাকবো না, দৃঢ়ভাবে বলিষ্ঠভাবে আপনি আমার খবর আমি আপনার ডিস্টার্ব করবো। উনি এইগুলি বলেছেন, কিন্তু তো এইগুলি ভারত সহজভাবে নিতে পারে নাই। এখন একবার যখন না নিয়ে ফেলাইছে, চক্ষুর যত একটা আছে, এখন এই জন্য তারা মানে একটা সম্পর্ক খারাপ করে রাখছে। কিন্তু আমার মনে হয় আমাদের সঙ্গে সম্পর্ক খারাপ রেখে ভারতের খুব একটা লাভ নাই, খুব একটা লাভ তার হবে তা না, এটা আমি মনে করি না। আর আমাদের দিক থেকে আমাদের তো সবকিছু খুলে দেওয়ার কোনো উপায়ও নাই। কিন্তু বিগত সময়ে আমরা ভারতের যে হেজিমনি দেখেছি, বাংলাদেশের নির্বাচন রাজনীতিতে যে হস্তক্ষেপ দেখেছি, সেই নগ্ন হস্তক্ষেপের আর কোনো সুযোগ আছে? হস্তক্ষেপ আমরা করতে দিছি রে ভাই, আমি যদি করতে দেই কই, তারা তো হস্তক্ষেপ করতে পারে না, নেপালে তারা তো শ্রীলঙ্কা হস্তক্ষেপ করতে পারে না, তা আমাদের কেন করছে? আমরা করতে দিছি, বলে না আমরা যা দিছি ভারত না চাইতে সারা জীবন ওরা মনে রাখতেছে, কোনো সন্দেহ নাই। কিন্তু আমি যদি না দেই, আমি গরিব হইতে পারি ভাই, কিন্তু আমি যদি না দেই, বলে আপনি আমায় না আসেন না, তো সে কেমনি আসবে? আন্তর্জাতিক আইন বলতে আন্তর্জাতিক ভদ্রতা বলতে একটা ব্যাপার তো আছে। তো আপনি যদি না দেন, আপনি আপনার মেরুদণ্ড দিয়ে থাকেন, আপনি মারামারি করতে পারেন কেউ, আপনার মারামারি করতে না হয় 50 লাখ লোক আমি রেডি রাখছি, আমরা যুদ্ধ করবো, ওইরকম আবার আত্মঘাতী হয়ে যাবে, ওটা ছেলে মানুষই হবে। কিন্তু ওরা কিন্তু ওরা হাসাহাসি করছে, তো অন্য হাসির খোরাক দরকার। সেখানে আসলে নির্বাচিত সরকার